আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গত ভিডিওর মধ্যে একটা নিউজ ইভেন্ট সম্পর্কে ডিটেল জানছিলাম। সেটা হচ্ছিল ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে যে ইন্টারেস্ট রেটটা সেট করা হয় সেটার ইভেন্ট সম্পর্কে আমরা জানছিলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা আরেকটা নিউজ ইভেন্ট সম্পর্কে কথা বলবো। সেটা হচ্ছে মোটামুটি একই ক্যাটাগরির ভিতরে পড়ে। সেটা হচ্ছে কি এফওএমসি মিটিং মিনিটস। এটা কি? গত ভিডিও আমরা যারা দেখছিলাম তারা সবাই জানি যে ফেডারেল রিজার্ভ ব্যাংক যেটা আছে সেটা হচ্ছে নিজেরা ওদের দেশের কারেন্সি যেটা আছে ইউএস ডলার, সেটার কারেন্সির ইন্টারেস্ট রেটটা সেট করে না। সেটা কি করে? এফওএমসি একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার মাধ্যমে ওরা হচ্ছে ওই কাজটা করে। কিভাবে করে? এফওএমসি মানে হচ্ছে কি, ফেডারেল ওপেন মার্কেট কমিটি। ঠিক আছে? তো ওরা কি করে? ওরা হচ্ছে পুরা চারিদিক থেকে একদম চিপ লেভেলের যে টপ নচ লেভেলের সদস্যরা আছে ওদের সাথে মিটিং কইরা দেশের যত সার্বিক সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো মিক্স কইরা একটা মিটিং টিটিং কইরা, ঠিক আছে, একটা সিদ্ধান্ত উপনীত হয়। ওইটার পরেই ওরা ডিসাইড করে যে কি পরিমাণে ইন্টারেস্ট হইব বা দেশের সার্বিক অবস্থা কোন সেক্টরে কি আছে। তো গত ভিডিওর মধ্যে ওগুলো বলছিলাম, তো তারা জানেন অবশ্যই যে ফেডারেল মানে এফওএমসি মানে কি, ফেডারেল ওপেন মার্কেট কমিটি মানে কি। সো এখন তার মানে আমরা এইটা জানছিলাম যে ওই ইউএস ডলারের বা ফেডারেল রিজার্ভ ব্যাংকের কারেন্সি রিলেটেড বা মানে ইন্টারেস্ট রিলেটেড, ঠিক আছে, যত কাজ আছে সব কে করে? এই এফওএমসি করে ওর সিস্টেমের মাধ্যমে। তো একটা এই যেহেতু ও ইন্টারেস্ট রেটটা সেট করতেছে এফওএমসি, ওর কাজ কিন্তু শুধু একটা না, ওর অনেক ধাপে ধাপে কাজ আছে। এটা একটা পুরোটা সিস্টেম তৈরি করা হয়েছে। সো বুঝতেই পারতেছেন যে এই এফওএমসির কতগুলো ধরন থাকতে পারে। গত ভিডিওর মধ্যে যেটা দেখছিলাম, সো আজকের ভিডিওর মধ্যে আরও অনেকগুলো ক্যাটাগরি শুরু হয়ে যেতেছে। সো আজকের নিউজ ইভেন্টটাই হচ্ছে এই কারণে এই এফওএমসির মিটিং মিনিট। তার মানে কি, এই ইন্টারেস্ট রেটটা যে সেট করে, এই সেট করার উপরেও আবার ওরা বিভিন্ন মিটিং করে। ঠিক আছে? এই এফওএমসির পক্ষ থেকে যত সদস্যরা আছে একদম চিপ লেভেলে, ওরা মিলা মিটিং করে। ঠিক আছে? ওই মিটিংটার পরে যে একটা রেকর্ড তৈরি হয় সেইটারই যখন ওরা পাবলিশ করে, ওইটাই হচ্ছে এই নিউজ ইভেন্টটা। সো আমি একটা কাজ করি, আমি এইভাবে বললে তো বোঝাইব না, আমি কিছু প্রশ্নের মাধ্যমে, আমি সবসময় কাজটা করি যে কিছু প্রশ্নের মাধ্যমে হচ্ছে এই প্রশ্ন আনসারগুলো দেই। তো একটা কাজ করি, আমরা বুঝতেই পারতেছি যে এই যে ইউএস এফওএমসি মিটিং মিনিটস, এটা হচ্ছে আজকের ইভেন্টের উদ্দেশ্য। অনেকে দেখবেন যে এই এফওএমসি, আমি একটা কাজ করি একটু ফরেক্স ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাই। এই যে দেখতে পারতেছেন, এই যে এফওএমসি মিটিং মিনিটস মানে যখন এই ইভেন্টটা মার্কেটের মধ্যে আসবে তখন দেখবেন একদম এরকম টাইটেল হলো একটা নিউজ ইভেন্ট চলে আসছে, একদম রেড ইম্প্যাক্টের। ঠিক আছে? কারেন্সি ইউএসডি, এইগুলো আমি একটু পরে দেখাইতেছি। সো আমি একটু জাস্ট মিটিংয়ের নামটা দেখায় রাখলাম। সো বুঝতে পারতেছেন যে এই এফওএমসি মিটিং মিনিটস একটা রেড ইম্প্যাক্টের একদম কারেন্সি লেভেলের ইউএস ডলার কি আমাদের পুরো পৃথিবীর রিজার্ভ কারেন্সি হিসাবে ব্যবহার হইতেছে। ওদের এই কারেন্সির সম্পর্কে একটা মিটিং হইতাছে, একদম টপ লেভেলের মিটিং, সিক্রেট লেভেলের মিটিং। তাহলে এই ইভেন্টটা অনেক ইম্পর্টেন্ট। সো শুরুতে আমরা একটু জানি যে এই ইউএস এফওএমসি মিটিং মিনিটস আসলে কি। এই যে আমরা একটা নিউজ ইভেন্ট দেখতাছি এখানে, এই যে আমরা এখানে নিউজ ইভেন্টটা দেখতাছি, এই যে এই নিউজ ইভেন্টটা, সরি, এই যে এই নিউজ ইভেন্টটা আমরা এখানে দেখতে পারতাছি, ইউএস এফওএমসি মিটিং মিনিটস। আসলে এই জিনিসটা কি, এই নিউজ ইভেন্টটা আসলে কি, সেইটা সম্পর্কে আমরা একটু আগে জানি। ঠিক আছে? সো এটা যদি আমি শুরুতে বলি যে এফওএমসি মিটিং মিনিটস এই ইভেন্টটা আসলে কি, তাহলে আমি এটা বলবো হচ্ছে যে ইউএস ডলার যেটা আছে আমরা দেখি, ওই ইউএস ডলারের যে অর্থনীতির যে অবস্থাটা আছে বর্তমানে, হ্যাঁ, সেটা কি অবস্থায় আছে এবং কোন দিকে গড়াইতেছে ওইটার পানিটা বা ওইটার যেই সার্বিক অবস্থা আছে সেইটার উপরে বিস্তারিত যারা এটাকে ম্যানেজ করে বা কন্ট্রোল করে ওরা আলোচনা করে নিজেদের মধ্যে। ঠিক আছে? ওদের নিজেদের মধ্যে মিটিং করে। ঠিক আছে? আর এই মিটিংটা শুধু এই মিটিংটা শুধুমাত্র কোনো একটা নর্মাল মিটিং না, বরং এই মিটিংয়ের মধ্যে ওরা দেখে যে ওদের কারেন্সির ভ্যালিউ কি কমে গেল কি না, ঠিক আছে, বা বাইরে গেল কি না। তারপরে হচ্ছে যে ওদের কর্মসংস্থানগুলোর কি অবস্থা আছে, ওদের জিডিপির কি অবস্থা আছে, ওদের ভোক্তা পর্যায়ে কি অবস্থা আছে, এই সব বিষয়ে নিয়ে ওরা মূলত কাজগুলো করে। সো এই এফওএমসি মিটিং আমরা এটা বুঝতে পারতাছি যে এটা এমন একটা মিটিং যেটা ওরা গত যে ইন্টারেস্ট রেট সেট করছিল, ঠিক আছে, এফওএমসির পক্ষ থেকেই তো সেট করে। সো ওইটা সেট করার পরে বর্তমানে এটার কি প্রভাব পড়তেছে মার্কেটের মধ্যে, ঠিক আছে, সেটা হোক ওদের ইনফ্লেশন রেটে। যারা আমার গত ভিডিওগুলো দেখছেন তারা জানেন ইনফ্লেশন রেট মানে কি, এটা ইনফ্লেশন রেটের ভিতরে কি ইম্প্যাক্ট পড়তেছে। ঠিক আছে? তারপরে হচ্ছে ওদের কর্মসংস্থানগুলো বলেন, জিডিপি বলেন, ঠিক আছে,
ওই যে আনএমপ্লয় রেট যেটা দেখতেছেন। সো এই আরও সার্বিক অনেকগুলো লেভেল আছে, আমি এতগুলো বলতেছি না। তো ওইগুলোর উপরে কেমন ইম্প্যাক্ট পড়তেছে, ওদের ডিসিশনটা কি রাইট ছিল না রং ছিল। কারণ দেখেন এটা হচ্ছে এমন একটা জিনিস, যেটা যেমন ধরেন যে আপনি একটা মেইন হাইওয়ে দিয়ে হাইটা যাইতেছেন, ঠিক আছে, আপনার সাথে একটা বাচ্চা আছে, আপনি কি হাইওয়ের মাঝখানে বাচ্চাটা ছাইরা দিবেন? কোনোদিনও না। সেম, বাচ্চাটার রাইখা বাট কি করবেন আপনি, বাচ্চাটারে হাতে রাইখা আশেপাশে দেখবেন যে গাড়ি ঠিকঠাক করে চলতেছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আছে কিনা। সেম, পুরা পৃথিবীর রিজার্ভ কারেন্সি হিসাবে কিন্তু এইটারে ব্যবহার করাইতেছে, ইউএস ডলারে। সো ওর ইন্টারেস্ট রেট, ওর ইনফ্লেশন ডিফ্লেশন এইগুলা কিন্তু অনেক মেটার করতেছে, প্রতিনিয়ত নজরে রাখতে হইব। আর গত ভিডিও আমরা যারা দেখছিলাম আমরা জানি কি ফেডারেলের যে ফান্ড রেটটা অনুযায়ী মানে সেট করা হয়, সেটা কি করা হয়, বছরে 8বার সেট করা হয়, তাই না? অ্যারাউন্ড 1.5 মাস পর পর। আমরা গত ভিডিওতে এইটাই তো জানছিলাম। সো এই যে 8বার সেট করা হয়, এই 8বার সেট করার পরে এই যখন এটা সেট করে তার অ্যারাউন্ড 3 সপ্তাহ পরেই হচ্ছে এই মিটিংটা রাখা হয়। এর মানে আমরা এই এফওএমসি মিটিং মানে মিনিটস মানে কি বুঝতেছি, এই যে 8বার একটা ইন্টারেস্ট সেট করে বছরে, আমরা গত ইভেন্ট থেকে জানছিলাম ফেডারেল ফান্ড রেট থেকে, ওই 8বার সেট করার পরেই, যতবার সেট করছে তার 3 সপ্তাহ পরেই হচ্ছে কি এই মিটিংটা ওরা ডাকে। মিটিংটা ডাইকে ওরা কি করে, ওরা হচ্ছে দেখে ওদের দেশে সার্বিক অবস্থার কি আছে, ওদের যে মিটিংয়ের মাধ্যমে ওরা ওরা যে ফান্ড রেটটা সেট করছিল, ইন্টারেস্ট রেটটা সেট করছিল, ওইটার পরে ওদের ইনফ্লেশনের কি অবস্থা, ডিফ্লেশনের কি অবস্থা, জিডিপির কি অবস্থা, ঠিক আছে, আরও বহু দিক আছে, এই সবগুলো দেখে। দেখার পরে ওরা নিজেদের মধ্যে ডিসাইড করে। এখন আমরা কি জানি, একটা মিটিং করলে বা কোনো একটা বড় সড়ো ডিসিশন নিলে কি করা হয়, দুই পক্ষই থাকে, ঠিক আছে। এক পক্ষ কি বলে যে এটা কেন করা উচিত, কেন করতে হইব, এই দিকে ভালো হইব, ঠিক আছে। আবার আরেক পক্ষ কি বলে এটা করা উচিত না, বর্তমানে ঠিক আছে, এই দিকে এখন যদি চেঞ্জ করি এই দিকে খারাপ অবস্থা হইতে পারে। সো আশা করি বুঝতে পারতেছেন যে এই মিটিংটা মূলত কেন ডাকা হইতাছে। এই মিটিংটা মূলত এই জন্যই ডাকা হইতাছে যে এই যে বছরে 8বার সেট করা হইতাছে ইন্টারেস্ট রেটটা, ওইটা সেট করার উপর পরে ওদের যে অর্থনীতি আছে সেটা ঠিকঠাক আছে না, কি চলতেছে অর্থনীতির ভিতরে বা কি কি পরিবর্তন আছে। পরে এই মিটিংয়ের পরে ওরা হচ্ছে একটা ডিসিশন নেয়। ওই ডিসিশন হচ্ছে একটা পূর্বাভাস যে ওদের কি লক্ষ্য বা সামনে কি হইতে পারে, কি বর্তমানে চলতেছে। এটা মিটিংটা অনেক সিক্রেট, সব ডেটা তো আর বাইরে বের হয় না, বাট ওদের একটা পূর্ব পরিকল্পনা লক্ষ্য করা যায় এই একটা মিটিং থেকে। আর যেহেতু এই একটা মিটিংয়ের মাধ্যমে কি করা যায়, পূর্ব পরিকল্পনা সম্পর্কে মোটামুটি ইঙ্গিত পাওয়া যায়, তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি মিটিং মিনিটসটা মানে কি বুঝতে পারতেছেন। এটা হচ্ছে ওরা যে ইন্টারেস্টটা সেট করে বছরে 8বার, ওই প্রত্যেকটা মিটিংয়ের 3 মাস পর পরই, মানে ওই প্রত্যেকটা ইন্টারেস্ট রেট সেট করার পরেই ওরা এই 3 সপ্তাহ পর পরে ওইটারে চেক করে, হাত ছাইরা দেয় না। মেইন হাইওয়েতে নিয়ে একটা বাচ্চার মতো হাতটা ছাইরা দেয় না, ওরা প্রপারলি এটা নিয়ে গবেষণা করতে থাকে। কারণ এই একটা কারেন্সির ভ্যালিউ একটু এদিক থেকে ওইদিক হইলে পুরা পৃথিবীতে অর্থনীতি শেষ, এদিক ওইদিক যুদ্ধ লাগিয়ে যাবো, খুবই খারাপ অবস্থায় যাবো, মানে পুরা সার্বভৌমত্ব শেষ পুরো দুনিয়া, ঠিক আছে। সো এটা হাত ছেড়া দেওয়ার মতো জিনিস না। আশা করি বুঝতে পারতেছেন মিটিং মিনিটসটা কি। আমি অনেক বকবক করতেছি, বাট আমি চাই আমি যতটুকু বুঝি ততটুকুই প্রপারলি আপনিও বুঝেন, জাস্ট আমার চিন্তা ভাবনা এতটুকু। ওকে, এরপরের প্রশ্নটা কি দেখেন, ইউএস এফওএমসি মিটিং মিনিটস কে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নটাও আসতে পারে। আমরা গত ভিডিও থেকে জানছিলাম যে ফেডারেল ফান্ড রেটের ফেডারেল যে রিজার্ভ ব্যাংক আছে ওরা কিন্তু সেন্ট্রাল ব্যাংক হওয়া সত্ত্বেও ডিরেক্টলি ওদের ইন্টারেস্ট রেটের সাথে ইনভলভ হয় না। ওইটার কি করছে, ওরা এফওএমসির আওতায় নিয়ে আসছে, ঠিক আছে, একটা সিস্টেমের আওতায় নিয়ে আসছে। সো যেহেতু এই সেন্ট্রাল ব্যাংক লেভেলের ইন্টারেস্ট রেট হোক বা বাকি বিষয়গুলা সবগুলার দায়িত্ব এই এফওএমসি লেভেলে নেওয়া হয়েছে, তার মানে কি এই এফওএমসির পক্ষ থেকেই এই সিস্টেমটাই পুরাটা মানে বিষয়টা কন্ট্রোল করে, এক কথায় শেষ, ঠিক আছে। এই জন্যই এই নিউজগুলোর সাথে এফওএমসি শব্দটা লেখা থাকে, ঠিক আছে। আর এফওএমসি মানে কি, এফ মানে হচ্ছে ফেডারেল, ও মানে হচ্ছে ওপেন, এম মানে হচ্ছে মার্কেট, সি মানে হচ্ছে কমিটি। ফেডারেল ওপেন মার্কেট কমিটি, সরি, ফেডারেল ওপেন মার্কেট কমিটি। ওকে, তো আশা করি বুঝতে পারতেছেন যে কে নিয়ন্ত্রণ করে আর কিভাবে নিয়ন্ত্রণ করে, সেইটাও আশা করি এখন হালকা হালকা আইডিয়া পাইতেছেন। তো এইটা তো বুঝলেন যে কে নিয়ন্ত্রণ করতেছে, এফওএমসির পক্ষ থেকে এটা নিয়ন্ত্রণ হইতেছে। এখন কথা হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে এটা, এই এফওএমসির পক্ষ থেকে মিটিং হোক বা যাবতীয় বিষয়গুলো হোক, এটা কিভাবে ম্যানেজ করতেছে, ঠিক আছে।
এই যে এফওএমসি মিটিং মিনিটসটা, এই মিটিংয়ের মধ্যে এটা বিষয়টা কীভাবে ম্যানেজ হইতেছে। গত ভিডিওর মধ্যে বলছিলাম কিনা জানি না। এই এফওএমসির পক্ষ থেকে কি হয়, ধরেন যে সেন্ট্রাল ব্যাংক লেভেলের পক্ষ থেকে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ওরা হচ্ছে 6-7 জনের মতো সদস্য থাকে, একদম উচ্চ লেভেলে, টপ লেভেলে, ঠিক আছে। তারপরে ধরেন যে বাকি বিভিন্ন ধরনের ব্যাংকের সভাপতি লেভেলে হইতে পারে, বিশাল বড় বড় অন্যান্য সেক্টরের বিশাল বড় বড় লেভেলের মানুষ হইতে পারে। এরকম ধরেন যে 10-12 জন বা 11-12 জন মিলে একটা মিটিং বসায়, মেবি 12 জনের মতো হইতে পারে। সো ওই মিটিংয়ের মধ্যে কি হয়, ওরা বিভিন্ন সেক্টর সম্পর্কে বিষয় তুইলা ধরে, মানে কিভাবে কন্ট্রোল করা হয় বিষয়টাকে। বিভিন্ন সেক্টর তুইলা ধরে যে বর্তমানের ইনফ্লেশন রেটের এই অবস্থা, গত বছর এই অবস্থা ছিল ইনফ্লেশন রেটের, গত মাসে এই অবস্থা ছিল ইনফ্লেশন রেটের, এই মাসে এই অবস্থা, এইটার ফলে মার্কেটের উপরে এমন ইম্প্যাক্ট পড়ছে, জিডিপি লেভেলে এতটুকু ইম্প্যাক্ট পড়ছে, ভোক্তা লেভেলে এতটুকু ইম্প্যাক্ট পড়ছে, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট লেভেলে এতটুকু ইম্প্যাক্ট পড়ছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট লেভেলে এইভাবে ইম্প্যাক্ট পড়ছে, ঠিক আছে। এমন পুরা সার্বিক বিষয়টা সবাই মিলা যার যার পক্ষ থেকে তুইলা ধরে, দেন হচ্ছে ওদের মাঝখানেই দুইটা পক্ষ হয়ে ভোটিং চলে। যেমন অনেক বড় বা ইম্পর্টেন্ট কোনো মিটিং হইলে দুই পক্ষ দুই দিকের বিষয়গুলো তুইলা ধরে না, যে এইটা ভালো হইব, এই করলে ওইটা ভালো হইব, এই করলে। আবার অনেকে বলে না এটা করা ঠিক হইব না, বর্তমানে ঠিক আছে, এটা একটু লড়াই মারলে সামনে এই অবস্থা হইতে পারে, এই বিষয়গুলো হইতে পারে। এই বিষয়গুলোর উপরে যে দুই পক্ষ মানে তর্কাতর্কি কইরা যে একটা ইম্পর্টেন্ট, মানে যে একটা সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্ত রেকর্ডটাই হইতাছে অনেক ইম্পর্টেন্ট। কারণ কি, এইটা হচ্ছে ওই টপ লেভেলের মানুষগুলা মিটিং করতেছে, যেই টপ লেভেলের মানুষগুলা পৃথিবীর একমাত্র রিজার্ভ কারেন্সিরে কন্ট্রোল করতেছে। সো বুঝতেই পারতেছেন যে কতটুকু ইম্পর্টেন্ট হইতে পারে এই মিটিংটা, ঠিক আছে। আর এই মিটিংয়ের উপরেই তো ওদের ডিসিশনগুলো নির্ভর করতেছে। ওরা আসলে দিন শেষে ওদের ভিতরে আলোচনা করে কি রেকর্ড তৈরি হইলো, আর ওই রেকর্ডটা কি দিক নির্দেশনা দিতেছে। তার মানে এটা কি কিছু বুঝতেছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো অনেক আছে, যে সামনে বর্তমানের বিষয়গুলো আলাপ আলোচনা কইরা সামনে কি করা হইতে পারে সেইটা সম্পর্কে একটা নীতি নির্দেশনা আইতাছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি কীভাবে নিয়ন্ত্রণ হইতেছে সেটাও মোটামুটি বুঝতে পারছেন। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতেছি, কারণ আমি একটু কিছু প্রবলেমের মধ্যে আছি। সো যতটুকু সম্ভব আমি ফ্রি হইতে পারতেছি না, দেখতে পারতেছি না। এই ভিডিওগুলো প্রত্যেক দিন একটা একটা দেওয়ার কথা ছিল, বাট আমি দিতে পারতেছি না। তো কিভাবে নিয়ন্ত্রণ করতেছে সেটা বোঝা গেল, ঠিক আছে। এখন পরের প্রশ্নটা হচ্ছে যে এফওএমসি মিটিং মিনিটস কোন বিষয়গুলোর উপর লক্ষ্য রাখে বা লক্ষ্য রাখা হয়, মানে এই যে মিটিংটা হয়, এই মিটিংয়ের মধ্যে কোন বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখা হয়। আমরা কি জানি যে আমরা কিন্তু গত ভিডিও যারা দেখছি ফান্ডামেন্টালে, তারা মোটামুটি অনেক কিছু জানি যে একটা ফান্ডামেন্টালের ইনফ্লেশনই হচ্ছে কি ওদের মেইন বিষয়। ইনফ্লেশন বাইরে গেছে মানে কি, কারেন্সির ভ্যালু কমে গেছে, তাই না। আর এই কারেন্সিটা কে কন্ট্রোল করে, সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে, কারণ কারেন্সির বাপ হইতেছে সেন্ট্রাল ব্যাংক ওই ওই দেশের। সো এটা বুঝতে হইব যে ওই কারেন্সির ইনফ্লেশন রেটটা বাড়ার পিছনে কোন কোন বিষয়গুলো দায়ী আছে। আমি কিন্তু বলছিলাম যে যত পরিমাণে প্রোডাক্ট তৈরি করা হইব তত বেশি এক্সপোর্ট করা হইব, মানে বাহিরের টাকা আসবো দেশের ভিতরে, এইগুলো কিন্তু আগে বুঝে আসছি। সো বুঝতেই পারতেছেন জিডিপি অনেক কাজে লাগতেছে। তারপরে ওই দেশে কর্মসংস্থান, কখন প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি হইব, যখন প্রচুর পরিমাণে কর্মসংস্থান থাকবো, তাই না। প্রচুর পরিমাণে মানুষ কাজ করব, প্রোডাক্ট তৈরি করবো, তখনই তো জিডিপি বাড়বো। সো কর্মসংস্থানও ঠিক থাকতে হইব। তারপরে ভোক্তারা যে কেনাকাটা করব সেটার ভ্যালিউ ঠিক থাকতে হইব, মানে ওই দেশের কারেন্সি ইনফ্লেশন রেট বেড়ে গেলে তো খরচ বেড়ে যাবো। সো ভোক্তারা যে কোনো পণ্য নেক বা সেবা নেক, সেগুলো কিন্তু ভ্যালু বেড়ে গেছে। সো এই সব কিছু মিক্স করে বুঝতে হবে যে আসলে কোন বিষয়গুলো ইনফ্লেশন রেট বাড়ার জন্য দায়ী। তারপরে অন্য অন্য আরেকটা বিষয় দায়ী আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট কতটুকু সেট করছে, ঠিক আছে। ফিল্ড পর্যায়ে কি প্রচুর পরিমাণে টাকা এখনও ছাড়তেছে কিনা সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে, এই বিষয়গুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। আর মূলত এইখানে এই মিটিংয়ের মধ্যে এই বিষয়গুলাই প্রচুর পরিমাণে লক্ষ্য রাখা হয়। গত কি ছিল, বর্তমানে কি আছে, ঠিক আছে। ধরেন যে এমপ্লয়মেন্ট হইতে পারে, ওদের এক্সপোর্টের লেভেলের কী অবস্থা, জিডিপি লেভেলের কী অবস্থা, এই যে বিষয়গুলো আছে সবগুলা ওরা এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছেন। আমি একদম যতটুকু সংক্ষিপ্ত করে সহজভাবে বলা যায় তত সহজভাবে বলে দিতেছি, যাচ্ছে আপনার খালি ধারণা এই মিটিং কেন হয় সেইটা সম্পর্কে বোঝা উচিত। ঘুরাফেরা সবগুলো মোটামুটি সেম, বাট কেউ এটা নিয়ে বলেন আর আপনি জানতে পারবেন না। আমার কাজ হচ্ছে এই জন্য এই নিউজ ইভেন্টটা মানে কি আপনারা বোঝায় দেওয়া। যখন মানে বুঝবেন, পরবর্তীতে ইম্প্যাক্ট কি পরিমাণে মার্কেটে পড়তে পারবে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ, তখন সেটা আপনি বুঝবেন, ঠিক আছে। যেমন এখন বলতেছি, তার মানে বুঝতে পারতেছেন যে আসলে এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই একটা মিটিংয়ের মাধ্যমে কি সেট করতেছে ওরা, পুরো পৃথিবীর যেই অর্থনীতি আছে সেটা কি হইতে পারে সামনে, সেটা সেট করতেছে।
সো এটা বুঝতেই পারতেছেন ইম্পর্টেন্ট কতটুকু। সো এর আগে বুঝতে হবে যে আসলে মিটিংটা মানে কি। সবাই জাস্ট এতদিন দেখে, আমি ভাই এগুলো শিখতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। কেউ ধরে নাই যে হাত ধরে শিখাই দিব, জাস্ট একটুক বোঝার জন্য, একটুক জিনিস বুঝি নাই এত প্যাচগোছ, ঠিক আছে? তো যতটুকু সহজভাবে বোঝানো যায় আমার দ্বারা আমি ততটুকু সহজভাবে এটা ডিটেলগুলো বইলা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। এখন কথা হইতেছে এই এফওএমসি মিটিং মিনিটস কেন গুরুত্বপূর্ণ। এই যে গুরুত্বপূর্ণ কেন তখন বুঝলাম, এটা হচ্ছে আমাদের রিজার্ভ কারেন্সি, সবাই রিজার্ভ কারেন্সি হিসাবে ইউজ করতেছি, ঠিক আছে? শুধু রিজার্ভ কারেন্সি যদি বলি খালি এতটুকুই এনাফ না, কারণ পুরা পৃথিবীর অর্থনীতি এর সাথে কানেক্টেড, ঠিক আছে? হয়তো আপনি যদি ক্রিপ্টো লেভেলে বলেন, ক্রিপ্টো যে হয়তো বিটকয়েন, ইথিরিয়াম সব কিছুর ভ্যালিউ আপনি কি দিয়েই করতেছেন, ইউএস ডলারের সাথে। আপনি যে কোনো একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল লেভেলে আনা নেওয়া করতেছেন কিসের মাধ্যমে করতেছেন, এই ডলারের মাধ্যমে। সো সব কিছুর সাথে কানেক্টেড। ইভেন পৃথিবীতে যত ধরনের বিজনেসে ইন্টারেস্ট সেট করে, যেমন বিভিন্ন ধরনের হইতে পারে এটা ফান্ড প্রোভাইড করে, তারপরে হইতে পারে আপনার ওরা হচ্ছে লোন মানে ইন্টারেস্ট মানে ইন্স্যুরেন্স টাইপের, ঠিক আছে? এমন বিভিন্ন ধরনের যে ইন্টারেস্টের সাথে জড়িত আছে ওদের উপরে ইম্প্যাক্ট ফেলে। শুধু এইগুলাই না, ওই স্টক, বন্ড, ঠিক আছে, এগুলা কিন্তু প্রচুর মানে প্রচুর জড়িত আছে এই একটা কারেন্সির এদিক ওদিক হওয়ার ফলে। অনেক কিছু হইতে পারে, আমি যদিও ভালো করে বুঝাতে পারতেছি না, কারণ একটা কারেন্সি, এই কারেন্সির সাথেই স্টক বলেন, বন্ডস বলেন, বহুত কিছু আছে, সব কিছু জড়িত আছে। সো এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা মানে কি বলবো আর। আপনি জাস্ট একটা দেশ চেঞ্জ করতে যদি চান তাহলে দেখবেন যে আপনার সাথে ডলার নিয়ে বাড়িতে যেতেছে, আপনি যেই দেশে যান। সো এটা দরকার আছে, ঠিক আছে? ইভেন আপনার দেশের যে কারেন্সি বর্তমানে চলতেছে সেইটার ভ্যালিউ এইটার মাধ্যমেই ডিসাইড করা হয়। আপনার দেশে যে ইন্টারেস্ট রেটগুলো হইতাছে সেন্ট্রাল ব্যাংক থেকে দিতেছে, ওই সেন্ট্রাল ব্যাংকও এই এই জিনিসটার আগে ফলো করে, ঠিক আছে? এই এফওএমসির আগে দেখে যে ওইদিকে কি অবস্থা চলতেছে, ঠিক আছে? তো বুঝতে হবে সব কিছু কানেক্টেড আছে, পুরো পৃথিবীর অর্থনীতির সাথে এই জিনিসটা কানেক্টেড। সো মার্কেটের জন্য এই কারণে এই মিটিংগুলো আসার পরে মার্কেটের মধ্যে প্রচুর ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? তো তারপর হচ্ছে এই ইউএস এফওএমসি মিটিং মিনিটসের সুদের হার পরিবর্তনের সাথে কিভাবে জড়িত, আচ্ছা মানে এখানে হচ্ছে কি আমি ভালো করে বলতে পারতেছি না। তো এখানে হচ্ছে এই এফওএমসি যে মিটিংটা করাইতেছে, মিটিং মিনিটসটা হইতেছে ইভেন্টটা, এই ইভেন্টের সাথে, ঠিক আছে, সুদের হারটা বা ইন্টারেস্ট রেটটা পরিবর্তনের সাথে কিভাবে জড়িত আছে বিষয়টা, ঠিক আছে? কারণ কি আমরা কি জানি, ওরা এই যে বছরে 8বার হচ্ছে ইন্টারেস্ট রেটটা সেট করে, ওই ইন্টারেস্ট রেট সেট করার পরেই 3 মাস পর, সরি 3 সপ্তাহ পরে কি করে, এই মিটিংটা ডাকে, ঠিক আছে? এই মিটিংটা ডাইকা দেখে যে ওরা গত যেই ইন্টারেস্ট রেটটা সেট করছে ওইটা ওদের কারেন্সির জন্য কতটুকু কাজ করতেছে, সব সেক্টরে ঠিক আছে কিনা। আর আমরা কি জানি, প্রত্যেকটা দেশেই চায় ওদের ইনফ্লেশন রেটটা যাতে 2% থেকে 3%-এর মধ্যে থাকে। সো ওরাও দেখবো যে এই ইন্টারেস্ট রেটটা সেট করার পরে ওদের কারেন্সিটা কি ওই ইনফ্লেশন লেভেলটা কি 2-3%-এর দিকে যাইতেছে কিনা, কারণ ওদের কন্ট্রোলে রাখতে হইব, তাই না? সো এই বিষয়গুলা যে যখন দেখবো যে না, যেটা করতে চেয়েছিলাম সেটার হিতে বিপরীত হয়ে যেতেছে, এখনও আমাদের ইনফ্লেশন আরও বাড়তাছে, আমাদের ভোক্তা লেভেলে খরচ বাড়তাছে, আবার জিডিপি লেভেলে একটু ঝামেলা দেখা দিতেছে, তারপরে হচ্ছে কর্মসংস্থান এমপ্লয়মেন্ট লেভেলে ঝামেলা দেখা দিতেছে। সো ওরা এইগুলা এই কারণে প্রতিনিয়ত খোঁজখবর রাখে। সো যখন দেখে এই মিটিংটা কইরা যে এই যে ডিসিশনটা লিছিল, লাস্ট ডিসিশন নিছিল একটা ইন্টারেস্ট রেট সেট কইরা, সেটা ঠিক হয় নাই, তারপরে কি করে এই মিটিংয়ের মাধ্যমেই হচ্ছে সেটা এই মিটিংয়ে বৈশাই ওরা কি করে, একটা দিক নির্দেশনা রেডি করে। দুই পক্ষ থেকেই আলাপ আলোচনা কইরা ভোটিং মোটিং কইরা কি করতেছে ওরা, একটা সিদ্ধান্ত উপনীত হইতাছে, প্রত্যেকটা সেক্টরের ডেটাগুলা রেকর্ডগুলা অ্যাড কইরা একটা সংক্ষিপ্ত একটা ডেটা রেডি কইরা জনসম্পর্কে মানে জনগণের পক্ষে দিয়ে দিতেছে বা জনগণের জানাই দিতেছে যে এই হইতাছে ঘটনা, ঠিক আছে? ফলে কি একটা অগ্রিম দিক নির্দেশনা পাওয়া যেতেছে। ইভেন এই একটা মিটিংয়ের সাথে পরবর্তীতে যে চেঞ্জ হইতে পারে সেইটার একটা দিক নির্দেশনা পাওয়া গেছে। তো ওরা মিটিংয়ের মাধ্যমে এটাই বুঝাইলো যে পরবর্তী এখন ঠিক নাই মানে কি, পরবর্তীতে আমাকে এই চেঞ্জিংগুলো করতে হইব। তার মানে কি এই মিটিংটা পরবর্তী ইন্টারেস্ট রেট সেট করার সাথেও অনেকটা মানে কানেক্টেড আছে, ঠিক আছে? জানি না কতটুকু বুঝতে পারতেছি, কিছু প্রবলেম আছে এই কারণে ভালো করে বুঝতে পারতেছি না মনে হয়, তাও ট্রাই করতেছি আর কি। এখন লাস্ট যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পারতেছি সেটা হইতাছে কি, এই ইউএস এফওএমসি মিটিং মিনিটসে কেন আপনার লক্ষ্য রাখা উচিত, ঠিক আছে? আমরা অলরেডি বুঝতে পারতেছি যে পুরা পৃথিবীর অর্থনীতির সাথে একদম ডিরেক্টভাবে জড়িত আছে জাস্ট এই ডলারের কারেন্সিটা, ইউএস ডলারের কারেন্সিটা, শুধু ওদের দেশ পর্যন্তই সীমাবদ্ধ নাই,
ঠিক আছে। আর ওদের দেশের এই কারেন্সির ভ্যালিউ কমে গেছে, মানে পুরা পৃথিবীর অর্থনীতি শেষ। তো এমনিতেই ওর উপরে আমাদের কি করতে হইব, লক্ষ্য রাখতেই হইব। তারপরের যে বিষয়টা হচ্ছে এই এফওএমসি মিটিং মিনিটসের মেইন উদ্দেশ্যটা কি। এই যে একটা নিউজ ইম্প্যাক্ট মানে দেখতে পারতাছি, ইভেন্ট দেখতে পারতাছি আমরা, এই যে একটা মিটিং হইতাছে, এই মিটিংয়ের মেইন উদ্দেশ্যটা কি। এই মিটিংয়ের মধ্যে টপ লেভেলের লোকেরা বৈশা বৈশা বা সদস্যরা বৈশা মিটিং করতেছে যে ওদের দেশের ইনফ্লেশন রেটের কি অবস্থায় আছে, ওরা কি অবস্থায় নিয়ে যেতে চায়, মানে ওদের দেশের কারেন্সির ভ্যালিউটা ধরে রাখা বা ইউএস ডলারের ভ্যালিউটা ধরে রাখা, কন্ট্রোলে রাখা। ঠিক আছে, আউট অফ কন্ট্রোলে গেলেই সমস্যা হয়ে যাব। সো এই জন্য হচ্ছে এই দিকে যেহেতু ওরা এই একটা মিটিংয়ের মাধ্যমেই সব কিছু নিয়ন্ত্রণ করবো বা ওই কোন দিকে নিয়ে যাইতে পারে বা কি অবস্থায় আছে, সামনে কোন অবস্থায় নিয়ে যাইতে পারে, সেইটার উপরে ওরা জোরদার দিব, সেইটার উপরে ওরা আলোচনা কইরা একটা রেকর্ড তৈরি করব। তার মানে এই মিটিংয়ের পরে আমরা যে রেকর্ডটা পামু সেইটা কিন্তু আমাদেরকে একটা দিক নির্দেশনা দিব যে বর্তমানে কারেন্সির অবস্থা কোথায় আছে, ওরা কি করতে চাইতেছে আর সামনে কোন দিকে যাইতে পারে। তো বুঝতে পারতেছেন, একটা অগ্রিম পূর্বাভাস পাওয়া যেতেছে। সো প্রত্যেকটা ট্রেডার বলেন, স্টকে যারা কাজ করে ওগর কথা বলেন, বিভিন্ন স্টক বলেন, বন্ডস বলেন, তারপরে কারেন্সি লেভেলে যারা কাজ করতেছে, বিভিন্ন পণ্য দ্রব্য লেভেলে বলেন, ঠিক আছে, বিভিন্ন হইতে পারে ক্রিপ্টো অ্যাসেট টাইপের কথা বলেন, যতগুলা দিক আছে প্রত্যেকটা দিকের উপর এটা ইম্প্যাক্ট ফেলবো। আর যারা আমগোর মতো ট্রেডার আছে ওরা যখন জানতে পারবো, বা স্টকে যারা কাজ করে ওরা জানতে পারবো, বা বন্ডস নিয়ে যারা কাজ করে ওরা জানতে পারবো যে সামনে এরকম একটা পূর্বাভাস পাওয়া গেছে যে কারেন্সিটার ওই দিকে যাইতে পারে, একটা দিক নির্দেশনা পাওয়া গেছে, তখন ওরা তো হুমড়ি খায়া পড়বো, লাফ হয়ে পড়বো কুত্তা পাগল হইয়া। সো বুঝতেই পারতেছেন তাহলে কেন লক্ষ্য রাখা উচিত। তো আমগোর মতো লোকেরা কেন এইটার দিকে লক্ষ্য রাখা উচিত, কারণ এই একটা দিক নির্দেশনা সামনে আমগোর একটা বিশাল বড় ডিরেকশনও দিতে পারে, ঠিক আছে, ওই কারেন্সির উপরে। সো এইগুলা ছাইরা দেওয়ার মতো না, এই কারণে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি, কারণ এগুলা মোটামুটি এফওএমসি রিলেটেড যতগুলা মানে ইভেন্ট আছে সবগুলো একদম সেম, ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকেই। সো সবগুলো মোটামুটি সেম, তাও আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে এই মিটিং সম্পর্কে আপনাদের আর কোনো ঝামেলা নাই। আর এই মিটিংটা অবশ্যই কিন্তু ওরা একদম টপ লেভেলের যে সদস্যরা আছে ওই টপ লেভেলের সদস্যরা মিললাই হচ্ছে নিজেদের মধ্যে ভোটিং করে তারপরে করে, ঠিক আছে। লাস্টে কি করে, একদম সর্বশেষে ওরা হচ্ছে এই মিটিংয়ের মধ্যে যে সিদ্ধান্তটা নিছে সেটা একটা সংক্ষিপ্ত রূপ দিয়া রেকর্ড কইরা, মানে রেকর্ড হিসাবে একটা সংক্ষিপ্ত রূপ রেকর্ড হিসাবে মানে পাবলিশ করে আর কি, এরকম বিষয় আসে। সো এবার আমরা যদি একটু ফরেক্স ফ্যাক্টরের দিকে আসি, আসার পরে আমরা এই যে মাত্র যে নিউজ ইভেন্টটা সম্পর্কে কথা বললাম, যে ফরেক্স মিটিং মিনিট, এটা হচ্ছে ওই নিউজ ইভেন্টটা, ঠিক আছে। যখনই দেখবেন যে এবার থেকে এই ফরেক্স মিটিং এফওএমসি মিটিং মিনিটস আছে, সরি আমি অনেক দুঃখিত, কিছু প্রবলেমের মধ্যে আছি, কারণ আমি যতটুকু পারতাছি না তাও ট্রাই করতেছি। সো এই এফওএমসি মিটিং মিনিটস আছে, সেই এফওএমসি মিটিং মিনিটসের ইভেন্টটা যখনই দেখবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এই মিটিং মানেই এই জিনিসটা যেটা আমরা এই ভিডিওতে দেখছিলাম। আশা করি এই মিটিং সম্পর্কে কিছু বোঝার আর কোনো ঝামেলা নাই আপনার। আর এইগুলো আমি বুঝাই দিয়ে আসছিলাম, এটা হচ্ছে ডেট, কয় তারিখ, কয়টা বাজে মিটিংটা হইতে পারে বা নিউজ ইভেন্টটা হইব, কোন কারেন্সির উপর হইব, ইম্প্যাক্ট কী প্রকারে পড়বো। আর আমি এখানে কি বুঝে দিয়ে আসছিলাম এর আগে, যে এটা হচ্ছে প্রিভিয়াস ডাটা থাকবে এখানে, যে গত ডাটা কি ছিল আর এখন পূর্বাভাস মানে আইডিয়া কি বা পূর্বাভাস কি পাইতেছে, আর অ্যাকচুয়াল ডাটা কি আসছে, এইটা নির্ভর করতেছে সবচেয়ে বেশি। এই ফরকাস্টের চাইতে বেশি যদি অ্যাকচুয়াল ডাটা আসে তাহলে সেটা আমাদের জন্য ডিসাইড করে ডাটাটা কি নেগেটিভ হলো না পজিটিভ হলো। সো এখন এখানে কিছু মানে এই বিষয় দিয়েছে, আমি একটা কাজ করি, আমি একটু ফোল্ডারটারে আগে ক্লোজ করি। এই যে এই ফোল্ডারের উপরে ক্লিক করলে এই যে এখানে যে ফোল্ডার আছে, এই যে এফওএমসি মিটিং মিনিটস, এই ফোল্ডারের উপরে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এই ডেটা মানে ডিটেলটা দেখতে পারো না, কি ডিটেলটা তো দরকার হয় না, তাও আমি ক্লিক করলাম। তাও দেখা জরুরি আছে কিছু বিষয়, যেমন ধরেন যে আপনি ভুলে গেছেন যে আসলে এই এফওএমসি মিটিং মিনিট সম্পর্কে, তো এই সোর্সটা কি কি টাইপের, এটা হচ্ছে ফেডারেল রিজার্ভ থেকে পক্ষ থেকে, ঠিক আছে, মানে ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে আসছে, ওকে ঠিক আছে, এটা আমরা জানি এফওএমসির যেহেতু। ওকে, এখন ইউজুয়াল ইফেক্ট, এই যে একটা নিউজ আসছে বা একটা রেজাল্ট আসছে এই মিটিংয়ের পরে, ওইটা মার্কেটের মধ্যে কেমন ইফেক্ট পড়তে পারে বা কেমন টাইপের ইফেক্ট পড়বে, ভালো ইফেক্ট পড়বো না খারাপ ইফেক্ট পড়বো, কি হইলে ভালো ইফেক্ট পড়বো আর কি হইলে খারাপ ইফেক্ট পড়বো, সেটা হচ্ছে এই ইউজুয়াল ইফেক্টের মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে লেখছে কি দেখেন, মোর হাউকিস দেন
এক্সপেক্টেড ইজ গুড ফর কারেন্সি, মানে কি এই যে আপনার এই যে ফরকাস্ট আছে না, এই ফরকাস্টের চাইতে যদি এই অ্যাকচুয়াল ডাটাটা বেশি আসে, ধরেন যে ফরকাস্টে আসছিল 1, দেখাইছে যে 1 আসার পূর্বাভাস আছে, অ্যাকচুয়ালি এসে বললো 2, তার মানে কি এটা কারেন্সির জন্য ভালো, মানে পজিটিভ নিউজ। আর যদি এই 1-এর জায়গায় আবার 0 পয়েন্টে চলে আসতো, তার মানে কি এটা কারেন্সির জন্য খারাপ, ছোট ফরকাস্টের চাইতে এটা নেগেটিভ নিউজ। এই হচ্ছে বিষয়টা, এটাই বুঝাইছে ওরা এখানে। ওকে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি আমি গত ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে একটা ধারাবাহিকতা, ঠিক আছে, অন্য ওয়ার্ডও ইউজ করলে পারতো এখানে ওরা, বাট এটা কি ফ্রিকোয়েন্সি, এই যে শিডিউল্ড করা আছে, শিডিউল্ড টাইমস হচ্ছে পার ইয়ার 8 টাইমস, ঠিক আছে, 3 উইকস আফটার দ্য ফেডারেল ফান্ডস রেট অ্যানাউন্সড। ওকে, আমি এটাই বলে আসছিলাম যে এই যে বছরে যে 8টা বার ফেডারেল ফান্ডের পক্ষ থেকে ইন্টারেস্ট রেট সেট করে, ওইটা সেট করার প্রত্যেকবার সেট করার কয় সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরেই একটা একটা করে মিটিং বসে, এইটাই হইতেছে সেই মিটিংটা। আর এই মিটিংয়ের ভিতরেই ওরা আলাপ আলোচনা করে যে আমরা যে ইন্টারেস্ট রেটটা সেট করছি, ওইটা সেট করার পরে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, সেট করার আগে কেমন ছিল, সেট করার পরে এখন কী কী হইতাছে, আর কত দিকে আলাপ আলোচনা করে। আশা করি যারা আমার গত ভিডিওগুলো দেখছেন, এই ভিডিও মোটামুটি হালকা বকবক শুনছেন, তারা বুঝতে পারবেন। আমি এই ফান্ডামেন্টাল নিয়ে কথা বলতেছি কারণ ট্রেডিং সেক্টরে থাকতে গেলে আপনার সব দিকে বুঝতে হইব। হুট করে দেখলেন যে মার্কেটের উপর একটা বিশাল বড় ইম্প্যাক্ট আয় পড়ছে, কেন আসছে সেটা আপনি জানেন না, তখন এটা সমস্যা। তাইলে ওই ট্রেডিং সেক্টরে আপনার থাকার কোনো দরকার নাই। আর আমি বলছি যারা ট্রেডিং সেক্টরে থাকে ওরা পুরো পৃথিবীর সাথে অ্যাক্টিভ থাকে, আর এগুলো বলার তো বহুত কাহিনী অবশ্যই আছে, তাই না? তো অল টাইম পুরা পৃথিবীর সাথে, বিশেষ করে আমেরিকানের সব বিষয়গুলোর সাথে, ইন্টারন্যাশনাল বিষয়গুলোর সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো, আপনার ট্রেডিং লাইফের জন্য ভালো, ঠিক আছে? বেশি টাইম লাগে না, অল্প টাইমে লাগে। অথবা এই বিষয়গুলো থেকে বাচ্চা থাকতে গেলেও এইগুলো থেকে নলেজ থাকা দরকার আছে, ঠিক আছে? তো তারপরের বিষয়টার দিকে যাই, এরপরে গিয়েছে নেক্সট রিলিজ। এটা তো বুঝছেনই, এইবার যেহেতু এটার যেহেতু রিলিজ হইতেছে 29 মের 29 তারিখ, পরে রিলিজ কবে কবে হইব, জুলাইয়ের 10 তারিখ 2025-এ। সো এই হইতেছে বিষয়, নেক্সট কবে রিলিজ হইব এটা ইম্পর্টেন্ট। এটা ফ্রিকোয়েন্সি, এটা যে একটা যে নির্দিষ্ট টাইম পরে পরে আসে, মানে সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে কেমন টাইপের ইফেক্ট পড়বো, এটা ইম্পর্টেন্ট। এবার হইতাছে যে এইটা ট্রেডাররা, হোয়াই ট্রেডার্স কেয়ার, এখন ট্রেডাররা বা ব্যবসায়ীরা কেন এটারে গুরুত্ব সহকারে দেখে। আমরা কি বুঝলাম, এই এফওএমসির যে কি করে, ওরা ইন্টারেস্ট রেট লেভেলে কাজ করে, একদম ফেডারেল রিজার্ভ ব্যাংকের, মানে একদম পুরা পৃথিবীর যে ফান্ড প্রোভাইড করে বা রিজার্ভ কারেন্সি যাকর, ওদের ইন্টারেস্ট রেটটারে ওরা ডিসাইড করতেছে বিভিন্ন কাজের মাধ্যমে। আর আমরা জানি একটা দেশের কারেন্সির মেইন হাতিয়ার হইতেছে ওর ইন্টারেস্ট রেট, কারেন্সির ভ্যালিউ ধরে রাখা। সো ওই ইন্টারেস্ট রেট নিয়েই কাজ করতেছে কি এই এফওএমসি। সো বুঝতেই পারতেছি যে এটা অনেক ইম্পর্টেন্ট। সো ওরা কি করতেছে, ওরা এই মিটিংয়ের মাধ্যমে কি করতেছে, ওই কারেন্সির সব সার্বিক লেভেল দেখা, জিডিপি হোক, এমপ্লয়মেন্ট হোক, ভোক্তা লেভেলে হোক, ঠিক আছে, এক্সপোর্ট ইনপুট লেভেল হোক, ইনফ্লেশন লেভেল হোক, সব কিছু দেখা ওরা কী করে, ওদের যে ইকোনমিক সিস্টেম আছে ওইটার জন্য যে জিনিসটা ভালো সেইটার উপরে একটা সিদ্ধান্ত নেয় সবাই মিলা ভোটিং কইরা, ঠিক আছে? তো ওই যে বললামই যে সেন্ট্রাল ব্যাংক লেভেল থেকে 6-7 জনের মতো একদম টপ লেভেলের মানুষ আসে, আরও দেখা গেছে অন্যান্য বড় বড় সেক্টর থেকে আসে। ওরা মিলা কী করে, মিটিং কইরা বিষয়গুলো সেট করে, একটা সিদ্ধান্ত উপনীত হয়, ওইটার একটা শর্টকাট রেকর্ড সবার সামনে এসে দেয়। এই বিষয়গুলো সম্পর্কেই হচ্ছে এখানে বইলা দিছে যে ট্রেডার কেন কেয়ার করে। আর এই যে একটা মিটিং ওরা করছে, এই মিটিংয়ের ফলে একটা পূর্বাভাস দিয়া দেয় যে সামনে এই জিনিসটা হইতে পারে, বর্তমানে এই জিনিসটা চলতেছে। সো আশা করি বুঝতেই পারতেছেন যে কতটুকু ইম্পর্টেন্ট এই নিউজটা। আর এখানে এগুলোই বলছে। ওকে, অ্যাক্রক্স ফান্ড, এইটা হচ্ছে কি, এই যে ফেডারেল ওপেন মার্কেট কমিটি, মানে এফওএমস এর ফুল মিনিং আর কি। এই আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। আমি এই ভিডিওগুলো যেহেতু এত শর্টকাট, আমি একদিন পর পর দিতে চাইতেছিলাম, বাট আমি পারতাছি না, আমার কিছু প্রবলেম পড়ছি পার্সোনাল, ব্যক্তিগত। সো বুঝতে পারতেছেন একটু বেশি ব্যস্ত আছি, তাও আমি ট্রাই করবো। আমি যদি ফ্রি হই, আমি প্রত্যেক দিন একটা একটা ভিডিও দিতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাও আমি ট্রাই করবো। ইভেন আগামীকালকে ঈদ এমন আছে, আমি যদি ফ্রি থাকি ঈদের দিনও আমি একটা রেকর্ডিং করে দিয়ে দিব, তাতে কোনো সমস্যা নেই। আমি চাইতেছি যে এই যত তাড়াতাড়ি এই জিনিসগুলো শেষ হোক, আমি চাইতেছি যে ইন্ডিকেটর লেভেলে যায় ওইগুলো বুঝাই দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্ডেল স্টিকের সাইকোলজি শেষ কইরা দেন হচ্ছে একদম স্মার্ট মানির দিকে চলে যেতে। তারপরে লাইফ টাইম খালি স্মার্ট মানির উপরে বিভিন্ন ট্রিক্স, টেকনিক এগুলোর উপরে থাকবো।
তখন তো আর কোনো সমস্যা নেই। সো এখন অনেকে ধৈর্য ধরে কষ্ট করতেছে, একটু কষ্ট করেন। আমি ট্রাই করতেছি আমার পক্ষ থেকে সর্বোচ্চ দিয়ে, ঠিক আছে? একটা সময় পরে যখন নতুন কেউ এসে বলবো ভাই এটা বুঝি না ওইটা বুঝি না, বেসিক থেকে শুরু করেন, তখন ওই টাইম আমার কাছে নাই। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি পুরাপুরি আমার দ্বারা যতটুকু সম্ভব বুঝি ততটুকু দিয়ে বেসিকটা কমপ্লিট করে যাইতেছে, হয়তো একটু টাইম লাগতেছে। বাট পরবর্তীতে যারা ট্রেডিংয়ে আসবো, যদি কেউ আসতে চায় এত কঠিন একটা সেক্টরের ভিতরে, ওরা যাতে কিছু একটা ভ্যালিড কিছু শিখতে পারে, ঠিক আছে? আমার মতো এত টাইম নষ্ট না হয় এগুলোর পিছনে। আমি বহুত টাইম ওয়েস্ট করছি এগুলোর পিছনে, ঠিক আছে? সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।